कोई मौलाना क्या बक रहा है उससे चिंता करने की आवश्यकता नहीं। आने दीजिए डबल इंजन की बीजेपी की सरकार को, ये सभी आपकी चाटुकारिता करते हुए दिखाई देंगे। आपके लिए बंगाल की सड़कों पर झाड़ू लगाते हुए दिखाई देंगे ये सभी लोग। যোগী আদিত্যনাথ কি বললো দেখলেন, যে পশ্চিমবঙ্গে যদি তারা নির্বাচনে জয়লাভ করে বিজেপি, তবে পশ্চিমবঙ্গের সকল মুসলমানকে রাস্তা ঝাড়ু দেওয়ানোর ব্যবস্থা করবে। যোগী আদিত্যনাথকে বলা হয় ভারতের বিজেপি রাজনৈতিক দলের অন্যতম কয়েকজন প্রধান নেতার মধ্যে একজন। তিনি এসে বলতেছেন যে মুসলমানদেরকে দিয়ে রাস্তা ঝাড়ু দেওয়া হবে কলকাতাতে। দেখেন, আমি একজন মুসলমান এবং বাংলাদেশ থেকে বলতেছি, আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, এমনকি জামাত বা এনসিপি, এদের প্রথম সারির কোনো নেতা কোনো রাজনৈতিক ভাষণে বাংলাদেশের কোনো সংখ্যালঘুকে এইভাবে অপমান করে একটা শব্দ উচ্চারণ করছে কেউ দেখাইতে পারবেন না। ভারতে মুসলমানদেরকে ইদানিং মানুষই মনে করা হচ্ছে না। বর্তমান যে বিজেপি সরকার আছে, তাদের যে রাজনৈতিক নেতারা আছে, তারা সভা সমাবেশে যায় এবং মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে তাইভাবে অপমান করে। আচ্ছা, মুসলমানরা না হলে তাদের দেশের নাগরিক থাক, তারা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়েও এমন আজে বাজে মন্তব্য করে এবং তাদের মতন শীর্ষস্থানীয় নেতারা, এটা কিন্তু আসলে লজ্জাজনক শুধু না, হতাশারও। মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ 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 চলে। পিপিলিকার পাখা গজায় মুজিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। ভারতে কি দিন দিন সাধারণ সভ্য মানুষের সংখ্যা এতটাই কমে যাচ্ছে যে এই ধরনের কথা বলার পরেও এইসব নেতা ভোট পায় কী করে? হিন্দু সম্প্রদায়ে কি শিক্ষিত হার কমে যাচ্ছে ভারতে? শুধু ধর্মীয় কারণে আরেকটা ধর্মের মানুষকে এইভাবে মানসিকভাবে অপমান এবং সমাবেশে এসে এই ধরনের ন্যাক্কারজনক শব্দগুলো ব্যবহার করে কিভাবে? দেখেন, বাংলাদেশ অনেকটা ছোট্ট দেশ ভারতের তুলনায়। ভারত বাংলাদেশের থেকে 27 গুণ বড়, আয়তনে 27 গুণ বড়, অর্থনীতিতে বাংলাদেশের জিডিপির 8 গুণ বড় হচ্ছে ভারতের। ভারতের জনসংখ্যা বাংলাদেশের থেকে প্রায় 10 গুণ বড়। বাংলাদেশের মেন্টর হবে ভারত, বাংলাদেশের নেতারা রাজনীতি শিখবে ভারতের রাজনীতিবিদদের কাছে। এমনকি আজ থেকে 15 বছর আগে আমরা যারা সাধারণ মানুষ তারা আফসোস করতাম যে ভারতের রাজনীতিবিদদেরকে দেখে ফলো করো, তাদের দেশপ্রেম দেখো, তাদের রাজনীতিতে স্বচ্ছতা দেখো, তাদের মানুষের প্রতি মানবতা দেখো। কিন্তু আজকে আমরা যখন সামান্য সেকুলার মন মানসিকতা নিয়ে চলি বাংলাদেশে, এবং বাংলাদেশের মৌলবাদী যে মুসলিম মৌলবাদীরা আছে তারা যখন হুঙ্কার তুলে, তখন তাদেরকে যখন আমরা বলি না এসব করা যাবে না, সভ্যতা এসব না, তখন তারা এইসব রেফারেন্স আনে। কিভাবে আনে? সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী ভারত, বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে হিন্দি জানে এবং বাংলাদেশের অধিকাংশ পরিবারে হচ্ছে রাতের বেলা টেলিভিশন চলে এবং সেই সব অনুষ্ঠান ভারতীয় অনুষ্ঠানই বেশিরভাগ দেখা হয়। ভারতের এমন কোনো সিনেমা নেই বাংলাদেশের মানুষ দেখে না। ভারতের প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়ার চ্যানেলগুলো, টেলিভিশন চ্যানেলগুলো বাংলাদেশে দেখানো হয়। এগুলোতে দেখে বাংলাদেশের মানুষরাও কিন্তু নেতিবাচকভাবে প্রভাবিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী, সে ভারতের মুসলমানদেরকে নিয়ে যাচ্ছে তাই বলতেছে এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য, এবং বাংলাদেশকে নিয়েও যাচ্ছে তাই ব্যবহার করতেছে। একটা রাজনৈতিক দলের এত বড় নেতা, এত বড় বড় নেতা, তারা এইসব ভাষা ব্যবহার করে ভোট চাওয়ার সময় তাদের কি ভয় লাগে না যে আমাদের দেশে মানে ভারতেও তো অনেক শিক্ষিত আধুনিক মানুষ আছে, তারা কিভাবে এদেরকে ভোট দিবে? দেখেন, বাংলাদেশে যে মৌলবাদের উত্থান গত 10 বছরের চরম আকার নিছে, এটার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা প্রধান কারণ কিন্তু এই বিজেপি। আপনি অস্বীকার করতে পারবেন না। বিজেপি এমনভাবে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে ভারতে, এবং সেটা বাংলাদেশ যেহেতু ফলোয়ার হচ্ছে ভারতের, প্রতিবেশী ছোট্ট একটা দেশ, আমাদের ধরতে গেলে গার্জিয়ান হচ্ছে ভারত এক হিসাবে বলা যায়।
আমাদের ম্যাপ আঁকতে গেলে ভারতের ম্যাপ আঁকতে হয়, ভারতের ম্যাপ আঁকতে গেলে বাংলাদেশের ম্যাপ আঁকতে হয়, এতটাই নিবিড় সম্পর্ক। 1971 সালে ভারত বাংলাদেশকে যে পরিমাণে সহযোগিতা করছে, সেই কৃতজ্ঞতা বাংলাদেশের প্রতিটি শিক্ষিত মানুষ, প্রতিটি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কৃতজ্ঞতার সহিত স্মরণ করে। কিন্তু তার মানে তো এই না যে বাংলাদেশকে আপনারা যা ইচ্ছে তাই অপমান করবেন। বাংলাদেশের এখন পর্যন্ত একদম যেগুলো ল্যাসরা ফ্যাসরা একদম ছোটোখাটো নেতা টেতা যেগুলোর কোনো দাম নেই 2 পয়সা, তাদের মুখে অনেক সময় কথা হয়েছে এবং সেগুলোরও বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে। আমি এরকম অনেক ভিডিও ফুটেজ দেখাতে পারবো, তীব্র ভাষায় সাধারণ মানুষ এসব প্রতিবাদ করছে। কিন্তু বাংলাদেশের যেটা মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে প্রধান নেতা, তাদের যে বড় বড় নেতা আছে, তাদের কাউকে দেখবেন না যে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে বা বাংলাদেশের সংখ্যালঘুকে অপমান করে এই ধরনের কোনো কথা বলতেছে। আপনি বিশ্বাস করেন বাংলাদেশের কোনো যত বড় রাজনৈতিক দল হোক, সে যদি সংখ্যালঘুদেরকে এইভাবে অপমান সুযোগ করে শব্দ ব্যবহার করতো, তবে তার রাজনীতির 12টা বেজে যেত। বাংলাদেশের মৌলবাদী যেই সংগঠনগুলো আছে তাদের ভোটও নাই, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদেরকে ভোট দেয় না। তাদেরকে যদি ভোট দিত, সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশ হওয়ার পরেও তারা কখনো ক্ষমতায় আসে না কেন, তারা এত ভোট পায় না কেন? কিন্তু ভারতে দিচ্ছে ডেক, তাদের সিদ্ধান্ত এটা যে তাদের মৌলবাদী একটা বিজেপিকে ক্ষমতায় আনতেছে, সেটা আনুক। কিন্তু এইভাবে ভারতের নিজস্ব মুসলমানদেরকে মানুষ হিসেবে মনে করতেছে না, একদম তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। এই যে মনে করেন যোগী আদিত্যনাথ বলেন, তারপরে শুভেন্দু অধিকারী বলেন, তারপরে আরও দিলীপ ঘোষ একজন আছেন, সে আছেন, এরা মানে মুসলমানদেরকে এত কীট পতঙ্গের সঙ্গে তুলনা করতেছেন। এবং এইটা কি নির্বাচনের বৈতরণী পার হওয়ার একটা উপায়? এই যে ভারতে 30% মুসলমান, এই 30% মুসলমানকে বাদ দিয়ে কি ভারত চলবে? এবং তার প্রভাবটা যে বাংলাদেশেও পড়তেছে, সেটা কি তারা বোঝে না? এইটা কোন ধরনের নোংরামি? ভারতের কি সভ্য মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে? এতটাই কমে যাচ্ছে? দেখেন বিষয়গুলো একটু বিশ্লেষণে যাই। দেখেন পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি রাজনৈতিক দলটা এআই ভিডিও বানাচ্ছে। সেই এআই ভিডিওতে দেখা যাচ্ছে যে মুসলমানদেরকে মশা মাছির মতন তুলনা করতেছে, মানে তাদেরকে মশা মাছির মতন কীট পতঙ্গের মতন তুলনা করতেছে, যে ভারতের মুসলমানরা কীট পতঙ্গের মতন। তারা প্রচার চালাচ্ছে এআই ভিডিও দিয়ে, যদি পশ্চিমবঙ্গে বিজেপি হেরে যায় তাহলে পশ্চিমবঙ্গের 90% মানুষ বলে মুসলমান হয়ে যাবে। তারপরে কেন্দ্রীয় সরকার তার প্রভাব খাটায় 90 লক্ষ মুসলমানকে বাদ দিছে তাদের ভোটার লিস্ট থেকে, যা ওদের ভোটার সংখ্যার প্রায় 37%, এবং মুসলিমদের হিসাব করলে 27%। বা যদি আপনি মুসলিমের যে অঞ্চলের যে ভোটার, সেটার সঙ্গে ডাইভার্সিটি যদি শতকরা হিসাব করেন, তাহলে প্রায় 50%-এর উপর মুসলমান ভোটার ক্যান্সেলেশন করছে তারা এসআইআর হিসাবে। এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেই পদ্ধতিতে যে মুসলমানদের ভোট বাতিল করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মুসলমানদের ভোট বাতিল করুক যে, কিন্তু এইটা করতে যায় যে পরিমাণে হেট স্পিচ তৈরি করতেছে, যে পরিমাণে মনে করেন নোংরামি শুরু করছে, তাদের একদম উপর লেভেল থেকেই বলা হচ্ছে মুসলমান বলে মানে হচ্ছে ঘুষবেটিয়া, মানে ভারতের সব মুসলমানই হচ্ছে বলে বাংলাদেশ ঠিক আছে। এটা হাস্যকর একটা কথা। বাংলাদেশ থেকে হিন্দুরা যায় হচ্ছে ভারতে, বাংলাদেশের মুসলমানরা ভারতে যায় না। এটা কিন্তু একদম মানে আপনার সুনির্দিষ্ট প্রমাণ দেওয়া যাবে। তারপরে মনে করেন বিভিন্ন ধরনের ছোট ছোট আবার দল করছে, সেই দলগুলো আবার মুসলমানদেরকে বাধ্য করছে ওই দলগুলোতে যোগ দিতে। সেটা কিন্তু ভারতের টিএমসি মানে মমতা ব্যানার্জির দল থেকে এই অভিযোগটা আনা হচ্ছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা খাটায় মুসলমানদের উপর মারাত্মক টর্চার করা হচ্ছে এই ভোটকে টার্গেট করে। পুরা সিস্টেমেটিকভাবে পুরা ওই অঞ্চলে মুসলমানদেরকে একদম অবদমিত করা হচ্ছে, এবং অনেকগুলো নির্বাচনী প্রচারণায় মুসলমানদের উপর গায়ে হাত তোলার অভিযোগ আসতেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সব সময় স্বীকার করি যে ভারতের কাছে আমরা শিখব। সেই জায়গায় ভারতে যদি সংখ্যালঘুদের এভাবে নির্যাতন করা হয়, এবং ওই আবার ভারতে যদি রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল বিজেপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বাংলাদেশকে টার্গেট করে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনকে ওইখানে প্রচারণা হিসাবে ব্যবহার করে, সেটা কিন্তু আসলে খুবই লজ্জার। দেখেন এই অভিযোগ কিন্তু আমি আনতেছি না, মমতা ব্যানার্জি আনতেছে, যে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়
এবং ভয়ঙ্কর অভিযোগ আনছে মমতা ব্যানার্জি বিভিন্ন সময়, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের সাথেও ভারতের জড়িত থাকতে পারে, সেই অভিযোগ আনতেছে যে বিজেপি সরকার তাদের কে ব্যবহার করে বাংলাদেশে এই সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়গুলো ঘটায় এবং সেই ঘটনাগুলোকে আবার নিয়ে যেয়ে ভারতে নির্বাচনী প্রচারণায় বা রাজনীতির প্রচারণায় কাজে লাগে। এটা আমি বলতেছি না, কিন্তু এটা মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের সহ ভারতের অনেকগুলো মেন স্ট্রিম যারা জার্নালিজম করে, যারা রিয়েল জার্নালিজম করে, তারা এইসব অভিযোগ আনতেছে যে ইদানিং বিজেপি সরকার এই কাজটা করতেছে, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে তারা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে ইউজ করতেছে। একটা উল্লেখযোগ্য ঘটনা কথা বলি, কুমিল্লাতে কোরআন শরীফ পড়ানো মানে অবমাননা একটা ঘটনা ঘটছিল না, সেই ঘটনায় কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু অভিযোগ আনছিল যে এটার সাথে বিজেপি সরকারের বিষয়টা। কুমিল্লার ঘটনার কিন্তু মাত্র 17 দিন পরেই হচ্ছে পশ্চিমবঙ্গের উপনির্বাচন হয়, 4টা বিধানসভার উপনির্বাচন হয়, দিনহাটা, শান্তিপুর, খড়ক ও গোসাবা, এইখানে উপনির্বাচন হচ্ছে 17 দিন পরেই। এবং আশ্চর্যজনকভাবে হচ্ছে অন্য ঘটনাগুলোও দেখেন, রামুর বৌদ্ধবিহারে যখন এই ঘটনাটা ঘটে তার কিন্তু মাত্র কয়েকদিন পরে পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচন হয় এবং পঞ্চায়েত নির্বাচন হয়। 2014 সালে বাংলাদেশে যে সহিংস ঘটনাগুলো ঘটছিল সংখ্যালঘুর উপর নির্যাতনের, ভারতের তখনকার লোকসভা নির্বাচন ছিল তার কয়েকদিন পরেই, 3 মাস পরেই। কুমিল্লায় কোরআনের 17 দিন, কোরআন অবমাননার ঘটনার 17 দিন পরে তাদের 6টি বিধানসভা হচ্ছে উপনির্বাচন হয়। এবং এখনও যে মনে করেন প্রচারণাগুলো চলতেছে পশ্চিমবঙ্গে, সম্পূর্ণ টার্গেট করে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংখ্যালঘু নির্যাতনের মতন নেককার ঘটনাগুলোকে। বিজেপির রাজনীতি এতটাই নোংরামি পর্যায়ে চলে গেছে এবং ভারতের মানুষ আশ্চর্যজনকভাবে, শিক্ষিত মানুষরাও এই নোংরা রাজনীতির মধ্যে নিজেদেরকে জড়ায় ফেলতেছে। বিজেপি রাজনীতিতে ইসরায়েলের যে প্রভাব সেটা কিন্তু এখন দিন দিন একদম স্পষ্ট হচ্ছে। বিজেপির প্রধান নরেন্দ্র মোদী ইসরায়েলে গিয়ে ভাষণ দেয় যে ইসরায়েল বলে তাদের ফাদারল্যান্ড, মাদারল্যান্ড বলে হচ্ছে ভারত, অথচ ইসরায়েলের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক মাত্র 1992 সাল থেকে। 1992 সালে ভারত সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তারও আগে কিন্তু ভারত স্বীকৃতি দিছে হচ্ছে প্যালেস্টাইনকে বিশ্বের সর্বপ্রথম স্বীকৃতি দেয় কিন্তু ভারত। India go from being one of the first countries to recognize Palestine You can see the warmth of Yes, the warmth of their greeting. to one of the violent সেই ভারত আজকে কোথায় নামছে? ইন্দিরা গান্ধীর সাথে ইয়াসির আরাফাতের অসম্ভব ভালো সম্পর্ক ছিল এবং ইয়াসির আরাফাতকে অনেকভাবেই সম্মানিত করছে হচ্ছে ইন্দিরা গান্ধী। এমনকি তৎকালীন সময় বিজেপির যে প্রধান ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী, তিনিও ইয়াসির আরাফাতের সাথে, তারও অনেক ভিডিও আপনারা খুঁজে পাবেন, তিনিও প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাতকে এই ধরনের সম্মান জানাইতো। তারপরে হঠাৎ কেন ইসরায়েলপন্থী হয়ে গেল ভারত? এর মূল কারণটা কিন্তু এখন ভারতেরই অনেক সেকুলার জার্নালিস্টরা বলতেছে, এর মূল কারণটা হচ্ছে ভারতের হরদীপ সিং পুরী জ্বালানি মন্ত্রী এবং ভারতের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী অনিল আম্বানি এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের কাছে ধরা খাওয়া অ্যাপস্টিন ফাইলে। অ্যাপস্টিনের নোংরামি তো জানেনি, তাকে কিন্তু বলা হয় মোসাদের এজেন্ট এবং এটা স্বীকারও করে ইসরায়েল, সে একজন মোসাদের এজেন্ট ছিল। সেখানে দেখা যায় যে নরেন্দ্র মোদী, হরদীপ সিং পুরী এবং অনিল আম্বানির অনেক ধরনের যোগাযোগের কিন্তু ইমেল বার হয়েছে। তবে একটা জিনিস মনে রাখেন, ট্রাম্প কিন্তু বারবার ঘোষণা দেয়, সেটা হচ্ছে আমি চাইলে বিজেপির রাজনীতি শেষ করে দিতে পারবো, আমি চাইলে নরেন্দ্র মোদীর রাজনীতি শেষ করে দিতে পারবো। তার মানে আমেরিকার কাছে এবং ইসরায়েলের কাছে নরেন্দ্র মোদী, হরদীপ সিং পুরী, অনিল আম্বানিদের মতন মানুষদের, ভারতের যারা একদম শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, তাদের অনেকেরই কিন্তু অবৈধ যে শিশুদের যৌন নির্যাতন বা শিশুদেরকে ধর্ষণ করা, এই ধরনের ভিডিও কিন্তু সম্ভবত আছে। এটা আমি একা বলছি না, আন্তর্জাতিক বিশ্বে এটা ব্যাপক আলোচিত বিষয় যে ভারতের প্রধান রাজনৈতিক নেতাগুলো অ্যাপস্টিন ফাইলে বন্দী। এইটা একটা বড় কারণ। দেখেন এমন পর্যায়ে গেছে যে ভারতের মেন স্ট্রিম মিডিয়া বলে যে গাজাতে 50টা আরও বেশি বোমা ফেলানো উচিত, গাজার শিশুদেরকে এবং নারীদেরকে হত্যা করার জন্য। একদম প্রথম সারির মিডিয়াতে, বাংলাদেশের প্রথম সারির মিডিয়া যদি এই ধরনের কথা বলতো, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশের সাধারণ মানুষ ওই টেলিভিশন হাউস যে ভেঙে ফেলতো। অথচ সেখানে মেন স্ট্রিম মিডিয়াতে আসে যে বাংলাদেশেও যাতে গণহত্যা চালানো হয় গাজার মতন। তাদের এই কিন্তু বলে
এখন যে আছে বিজেপির নেতা পশ্চিমবঙ্গে, সেই বলে যে বাংলাদেশেও গণহত্যা চালানো উচিত, ভারতের গাজা বানায় দেওয়া উচিত বাংলাদেশকে। তাদের মনে করেন শুভেন্দু অধিকারী সভা সমাবেশে যায় এই বক্তব্য দেয়। দেখেন, এই ইসরায়েলের পাল্লায় পড়ে বিজেপি ভারতকে আন্তর্জাতিক বিশ্ব কীভাবে একা করে দিছে। এখন জাতিসংঘ পর্যন্ত বলতেছে যে গাজায় যেসব হত্যাকাণ্ড চলছে, সেই সব হত্যাকাণ্ডের চলার সময় ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। এটা কিন্তু আপনার মানবাধিকার পরিষদের রেজুলেশনে আছে যে কোনো একটা অঞ্চলের যুদ্ধ চলাকালীন অবস্থায় সেখানে যদি মানবতা হরণ হয়, সেখানে যদি মানবিক বিপর্যয় হয়, সেই বিপর্যয়ের মধ্যে আরেকটা দেশ অস্ত্র যদি সাপ্লাই দেয়, তবে সেটা কিন্তু যুদ্ধ অপরাধের শামিল। এখন কিন্তু জাতিসংঘ থেকে এই প্রশ্ন তোলা হচ্ছে যে গাজাতে যে হত্যাযজ্ঞ চলছে, সেই সময় ভারত ইসরায়েলকে শুধু কূটনৈতিক সমর্থন না, অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। তাহলে বুঝেন যে বাংলাদেশে যে ভারতের বিদ্বেষ তৈরি হচ্ছে, এগুলো কি সব কারণ না? বাংলাদেশ তো সংখ্যা